ওয়েলকাম টু টিউটনার এডুকেশন। আমরা প্রাইমারি টেটের জন্য যে অনলাইন কোর্স চালু করেছি, পুরো ফ্রি কোর্স, সেই পুরো ফ্রি কোর্সের আজকে গণিতের 3 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা গণিতের সংখ্যা তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা সেই ক্লাসটি দেখেননি তারা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই ক্লাসটি দেখে নেবেন। আজকের যে ক্লাস ডিজিট, সেই ডিজিট ক্লাসটি আজকে আমরা শুরু করছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের যেটা টেলিগ্রাম লিংক এবং হোয়াটসঅ্যাপের যে লিংক, সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে কিউআর কোড দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হতে পারবেন। এখানে আমরা যে ক্লাসের যে পিডিএফ গুলো আছে, ক্লাস করার পরে যে পিডিএফ গুলো, সেই পিডিএফ গুলো আমরা এখানে শেয়ার করে থাকি। আপনারা প্রত্যেকেই সেগুলো একদম পুরো বিনামূল্যে সেগুলো পেয়ে যাবেন। তার জন্য কিউআর কোড স্ক্যান করে আপনারা সেখানে কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং সেই সঙ্গে সঙ্গে টেলিগ্রামে। তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের 3 নম্বর গণিতের 3 নম্বর ক্লাস, অঙ্ক বা ডিজিট। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা নিয়ে। সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সংখ্যা বলেছিলাম একটা ভ্যালু বা একটা মান, কোনো কিছু কে একটা মান নির্দিষ্ট করে দেয় এই সংখ্যা। এবার এই সংখ্যা তৈরি করার জন্য আমাদের দরকার হয় অঙ্ক, অর্থাৎ অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারি। গণিতে দশমিক পদ্ধতিতে, অর্থাৎ ইন্দো অ্যারাবিক যে সংখ্যা তত্ত্ব, ইন্দো অ্যারাবিক সংখ্যা পদ্ধতিতে, দশমিক পদ্ধতিতে 10টি কিন্তু এরকম ডিজিট আছে বা অঙ্ক আছে, যাদেরকে আমরা চিহ্নের সাহায্যে প্রকাশ করে থাকি। সেগুলো কি? সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 9টি চিহ্ন, এই 9টি চিহ্ন দ্বারা আমরা যে সংখ্যাগুলো তৈরি করতে পারি, এই 10টি চিহ্নকে আমরা বলি কি? অঙ্ক। এই অঙ্ক দিয়েই আমরা কিন্তু সংখ্যা তৈরি করতে পারি। যেমন ধরেন 98, এই 98 হচ্ছে একটি নাম্বার, 98 হচ্ছে একটি নাম্বার বা 98 হচ্ছে একটি সংখ্যা। এই সংখ্যাতে দুটো ডিজিট আছে বা দুটো অঙ্ক আছে, সে অঙ্ক দুটি হচ্ছে 8 এবং 9। এই যে 9 এবং 8, এই 9 এবং 8 থেকে 98 তৈরি হয়েছে, এই 98 হচ্ছে নাম্বার, এখানে 9 আর 8 হচ্ছে ডিজিট। এবার আরেকটি সংখ্যা যদি আমরা তৈরি করি, যেমন 47, এই 47 এর দুটো ডিজিট আছে, একটি হচ্ছে 4 এবং আরেকটি হচ্ছে 7। অর্থাৎ 4 আর 7 মিলিয়ে যে 47 তৈরি হয়েছে, এই 47 হচ্ছে নাম্বার বা সংখ্যা। অর্থাৎ আমরা কি বলতে পারি? সংখ্যা তৈরি করার জন্য আমরা কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকি, সেই প্রতীক বা চিহ্নগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক। এই ডিজিট আর সংখ্যার মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি? পার্থক্যগুলো হচ্ছে, 1 নম্বর, সংখ্যা তৈরির জন্য যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করা হয় তাই হচ্ছে অঙ্ক। অর্থাৎ সংখ্যা আমরা তৈরি করব, তার জন্য আমরা প্রতীক ব্যবহার করছি, সেই প্রতীক বা চিহ্নগুলোকে বলা হচ্ছে অঙ্ক। আর সংখ্যাগুলো কি? যে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যখন একটি মান প্রকাশ করে তখন তাকে বলা হয় সংখ্যা। অর্থাৎ এটি হচ্ছে একটি প্রতীক আর এটি হচ্ছে একটি মান বা একটি ভ্যালু। দশমিক পদ্ধতিতে অঙ্ক মাত্র 10টি, অর্থাৎ 10টি অঙ্ক দিয়ে অসংখ্য বা অসীম সংখ্যক কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। অঙ্ক সবসময় একক বা একটি মাত্র প্রতীক দিয়ে গঠিত হয়, আর সংখ্যা একটি একক অঙ্ক হতে পারে, আবার একাধিক অঙ্ক মিলিয়েও তৈরি হতে পারে। অর্থাৎ অঙ্ক সবসময় একটি, আর সংখ্যা এক বা একাধিক মিলিয়ে তৈরি হয়। যেমন 4,
এই 4 একই সঙ্গে ডিজিট, অর্থাৎ একই সঙ্গে অঙ্ক, আবার সেই সঙ্গে সঙ্গে নাম্বার, সেই সঙ্গে সঙ্গে নাম। এই 4 কিন্তু একটা ভ্যালু নির্দেশ করছে, আবার সেই সঙ্গে সঙ্গে 4 কিন্তু একটি চিহ্ন। তাই 4কে আমরা ডিজিটও বলতে পারি, 4কে আমরা নাম্বারও বলতে পারি। যেমন 3, 5, 7 এগুলো হচ্ছে অঙ্ক, 12, 250, 220 এগুলো হচ্ছে সংখ্যা। এবার এই যে অঙ্ক, এই অঙ্ক দুই রকম ভ্যালু আছে। একটিকে বলা হয় প্রকৃত মান বা ফেস ভ্যালু, আর আরেকটিকে বলা হয় স্থানীয় মান বা প্লেস ভ্যালু। ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালু হচ্ছে গণিতে কোনো অঙ্কের প্রকৃত মান হচ্ছে সেই অঙ্কটির নিজস্ব বা আসল মানকে বোঝায়। ফেস ভ্যালু বলতে বোঝায় ওই অঙ্কটির নিজস্ব মান বা আসল মান। এটি কি হয় বলে, এটি সংখ্যার মধ্যে অঙ্কটি ঠিক কোন জায়গায় বা অবস্থানে বসেছে তার উপর প্রকৃত মান মোটেই নির্ভর করে না। অর্থাৎ এই যে ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুটা সংখ্যাটি অঙ্কটি কোথায় বসেছে তার উপরে কিন্তু নির্ভর করে না। যেমন ধরেন 4, 2, 7, এটা হচ্ছে 427। এই 427 এই এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 7। এবার এই 7কে যদি আমরা এইভাবে লিখি 2, 4, 7, আমরা যদি লিখি 7, 2, 4, তাহলে এই যে 7 এইখানে চলে এসেছে, অর্থাৎ আগে ছিল এককের ঘরে, পরে চলে এসেছে শতকের ঘরে। এই 7-এর মান কিন্তু 7ই থাকবে। যদি 7-এর মান 7 থাকে তাহলে এই যে 7 এইটাকে বলা হয় তার প্রকৃত মান। এই প্রকৃত মান সংখ্যাটি কোথায় বসেছে তার উপরে কিন্তু নির্ভর করে না। আর স্থানীয় মান বা প্লেস ভ্যালুটা কি? স্থানীয় মান বা প্লেস ভ্যালুটা হচ্ছে সেই মান যে মানের মান এই সংখ্যাটি বা অঙ্কটি কোথায় বসেছে, কোন অবস্থানে আছে তার উপরে নির্ভর করে তৈরি হয়। যেমন যদি আমরা 724কে লিখি তাহলে একক, দশক, শতক এইভাবে যদি আমরা লিখি তাহলে 4-এর যে আসল মান 4 থাকবে, 2-এর যে আসল মান 2 থাকবে, 7-এর যে আসল মান 7 থাকবে। অর্থাৎ এদের যদি আমরা ফেস ভ্যালু দেখি তাহলে 4-এর মান 4, 2-এর মান 2, 7-এর মান 7। এবং এটাকে যদি আমরা প্লেস ভ্যালুতে দেখি, প্লেস ভ্যালু, তাহলে আমরা দেখব 7-এর প্লেস ভ্যালু দেখতে হলে দেখতে হবে যে 7টা কোন প্লেসে আছে, কোন অবস্থানে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7টা শতকের ঘরে আছে, তাই 7-এর যে প্লেস ভ্যালু সেই প্লেস ভ্যালু হবে 700। সেরকম ভাবে যদি আমরা 2-এর ক্ষেত্রে দেখি, 2-এর প্লেস ভ্যালু দেখি, তাহলে 2-এর যে প্লেস ভ্যালু বা তার যে স্থানীয় মান কোন স্থানে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা দশকের ঘরে আছে। তাই 2-এর যে প্লেস ভ্যালু সেই 2-এর প্লেস ভ্যালু হচ্ছে 20। আমরা যদি 4-এর ক্ষেত্রে দেখি, 4-এর ক্ষেত্রে 4-এর প্লেস ভ্যালু হচ্ছে 4। এই যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা হচ্ছে যে কোনো অবস্থানের জন্য তার আসল মান, আর প্লেস ভ্যালু হচ্ছে কোন অবস্থানে আছে তার উপরে নির্ভর করে তার একটা মান থাকে, সেটাকে বলা হয় স্থায়ী মান। এবার কখনো কখনো আমাদের এই যে স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য করতে দেয় বা তাদের যোগ করতে দেয়, তাদের গুণ করতে দেয়। আমরা যখন প্রবলেমে যাব তখন সেটা নিয়ে সে প্রবলেম নিয়ে আরো বিস্তারিত তখন আলোচনা করব। তো এইগুলো আমাদের ফেস ভ্যালু, আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। এবার আমরা দেখব ডিজিট আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের যে অঙ্ক। আমরা একটু আগে লিখলাম যে একক, দশক, শতক, হাজার, এইভাবে যদি আমরা লিখি তাহলে এই যে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, শতকের ঘরের অঙ্ক, হাজারের ঘরের অঙ্ক এইভাবে লিখবো। আমরা
আমাদের প্রবলেমে এখন আলোচনা করব যে এককের ঘরের অঙ্ক, বিভিন্ন প্রবলেমে এককের ঘরের অঙ্ক কত হবে বা এককের ঘরের অঙ্ক দিয়ে আমরা কিন্তু গোটা প্রবলেমটি খুব অল্প সময়ের মধ্যে সলভ করে দিতে পারি। তাহলে আমরা এখন যে আলোচনা করবো সেটা হচ্ছে এককের ঘরের অঙ্ক নিয়ে। এই এককের ঘরের অঙ্ক আলোচনা করতে গিয়ে একটি বিষয় আমি একটা নিয়ম আলোচনা করব। যেমন ধরেন 4 গুণ 5 গুণ 3 গুণ 2, এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি যদি আমরা গুণ করি তাহলে গুণফল তৈরি হবে। সেই গুণফলে যদি আমাদেরকে বের বলে যে এককের ঘরে কত হবে, এককের ঘরে কত হবে, এককের ঘরে কত হবে এটা বের করার জন্য আমরা এই সংখ্যাটিকে পূর্ণ রূপে গুণ করতে পারি, অর্থাৎ টোটালি গুণ করতে পারি, গুণ করে বের করতে পারি, বের করে কিন্তু আমরা এককের ঘরের অঙ্ক বের করতে পারি। কেমন, যে 4 এর সঙ্গে 5 গুণ করে 20, 3 গুণ 60, 60 এর সঙ্গে 20 গুণ করে 120, 120। তাহলে আমরা এইটা গুণ করার পরে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে এককের ঘরের অঙ্ক সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 0। এককের ঘরের অঙ্ক হলো 0। কিন্তু যদি আমরা গুণ না করে বের করতে পারি তাহলে কি করতে হবে, শুধু এককের গুলো গুণ করব, এককের গুলো গুণ করে যেটা তৈরি হবে তার সঙ্গে আবার একক গুণ করব। যেমন আরেকটা উদাহরণ নিই, যেমন যদি বলে 45 গুণ 32 গুণ 46, এটা যদি গুণ করে গুণ ফলে এককের ঘরে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। যদি বের করতে বলে তাহলে আমরা কাকে গুণ করব, 5 এর সঙ্গে 2 এর গুণ করব, 2 এর সঙ্গে 6 এর গুণ করব, শুধুমাত্র একক গুলো গুণ করব। তাহলে 5 এর সঙ্গে 2 এর গুণ করলে 10 হবে, 10 এর আমরা 0 নিব, 10 এর 0 নিব এবং তার সঙ্গে কত গুণ করব, 6 গুণ করব। এবং আমরা জানি যখন 0-কে 6 দিয়ে গুণ করব বা 0-কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করব তখন গুণফলের যে এককের ঘরের অঙ্ক, সেই এককের ঘরের অঙ্ক কিন্তু অলওয়েজ 0 হবে। তাই আমরা বলতে পারবো যে ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক হবে 0। তাহলে এইরকম ধরনের কিছু প্রবলেম আমরা আলোচনা করব, পরপর আলোচনা করব, সেগুলো আপনারা ক্লাসটি কন্টিনিউ করে তাহলে আমরা সেগুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এবার এটা গেল গুণ করা, যোগ করা। আমরা গুণ আর যোগ বা বিয়োগ যেগুলো করব যদি এককের ঘরে করতে বলে আমরা এককের ঘরে সেগুলো করব। এবার আমরা একটা পাওয়ার করছি, যদি পাওয়ার থাকে বা ঘাতের অঙ্ক থাকে, ধরুন এরকম অঙ্ক আছে 3 টু দি পাওয়ার 47, 3 টু দি পাওয়ার 47। আমাকে এখানে বের করতে বলেছে ইউনিট ডিজিট কত হবে, অর্থাৎ যদি আমরা একটা হিসাব করি, ক্যালকুলেশন করি 3 টু দি পাওয়ার 47 কে, তাহলে ইউনিট ডিজিট কত হবে সেটা আমরা এখন আলোচনা করব। এরকম যদি ইউনিট ডিজিট বের করতে হয় তাহলে এই 3 কে আমরা 47 টাইম মাল্টিপ্লাই করব, 47 বার, 47 বার কি করব, 3 কে গুণ করতে হবে। 3 টু দি পাওয়ার 47 এর অর্থ হচ্ছে 3 কে 47 বার গুণ করতে হবে। 47 বার গুণ করার পরে এককের ঘরের অঙ্ক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে লেন্থি প্রসেস, এই লেন্থি প্রসেসকে আমরা যদি সরল করতে চাই, খুব সহজে করতে চাই বা দ্রুত করতে চাই, কারণ আমরা জানি বা আপনারাও জানেন যে কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে খুব দ্রুত করতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাকুরেট করতে হয়। এই যে দ্রুত এবং অ্যাকুরেট করার জন্য আমরা একটা রুল ফলো করব, যে রুলের সাহায্যে আমরা এইগুলোকে খুব সহজে করে দিতে পারি। কি করব, তার জন্য আমরা এই 47 অর্থাৎ যে পাওয়ার, এই পাওয়ারকে অলওয়েজ আমরা 4 দিয়ে ভাগ করব। সর্বদা আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। অলওয়েজ 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে কোনটা নিব, ভাগশেষ নিব, সবসময় ভাগশেষটা নিব। 4 দ্বারা ভাগ করে সবসময় কোনটা নিব, ভাগশেষ নিব। আমরা কাকে ভাগ করব, পাওয়ার ভাগ করব, পাওয়ারকে।
তাহলে আমরা 47 কে ভাগ করি, 47 কে আমরা ভাগ করছি 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 4 একে 4, 7, 4 একে 4, 3। এই যে 3 ভাগশেষ থাকলো, এই যে 3 ভাগশেষ, এই যে 3 ভাগশেষ থাকছে, এই 3 কে আমরা পাওয়ারে বসাবো। 3 কে কোথায় বসাবো? 3 কে আমরা পাওয়ারে বসাবো। 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3। কি করলাম? 47 কে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পেয়েছি, সেই ভাগশেষটা পাওয়ারে বসিয়েছি। পাওয়ারে বসিয়ে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 3। এবার ছোট হয়ে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে সহজ হয়ে গিয়েছে। 3 টু দি পাওয়ার 3 মানে 3 গুণ 3 গুণ 3 সমান 27। 3 গুণ 3 গুণ 3 সমান 27। অর্থাৎ আমাদের যে এককের ঘরের অঙ্ক, সেই এককের ঘরের অঙ্ক পেলাম আমরা 7। তাহলে নিয়মটা কি হলো? নিয়মটা হলো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগশেষ পাবো, সেই ভাগশেষটা 3 অর্থাৎ যেটা একক থাকবে সেই এককের উপর বসাবো, বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে যেটা পাবো, তার যে এককের ঘরের অঙ্ক, সেই এককের ঘরের অঙ্কটা হবে উত্তর। এবার যদি ভাগটা মিলে যায়, অর্থাৎ এইখানে যেটা আমরা পেয়েছি 3 টু দি পাওয়ার 47, এই 3 টু দি পাওয়ার 47 না নিয়ে যদি 3 টু দি পাওয়ার 48 হয়, তাহলে কি হতো? তাহলে 48 ভাগ করবো, 48 কে ভাগ করবো, 48 কে যদি আমরা ভাগ করি, 48 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? 4 কে 4, 8, 4 দুগুণে 8। এই যে ভাগশেষ শূন্য হয়ে গেছে, ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তখন আমরা কি করব? তখন আমরা এই যে 3 টু দি পাওয়ার 48 আছে, এই যে ভাগশেষ শূন্য বসাবো না, তখন ভাগশেষকে আমরা 4 বসাবো। ভাগশেষ বসাবো তখন আমরা 4। তো 4 বসালাম, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। আমরা যদি মাল্টিপ্লাই করি, 9 ইন্টু 9 81, অর্থাৎ ইউনিট ডিজিটে হবে 1। ইউনিট ডিজিট হবে 1। তাহলে নিয়মটি কি হলো? যদি ভাগশেষ শূন্য বাদে অন্য সংখ্যা হয়, তাহলে সেটা বসাবো, বসে ক্যালকুলেশন করব। ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা 4 বসাবো, 4 বসিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। কিন্তু আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে, আমাদের যে পাওয়ার থাকবে, সেই পাওয়ারকে সবসময় কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। 4 বাদে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। হবে কিছু কিছু ক্ষেত্রে আছে, ক্ষেত্র আছে যেখানে ভাগ করার প্রয়োজনই নেই, অটোমেটিক্যালি বোঝা যাবে যে কত হবে। তার দু একটা উদাহরণ আমি দিচ্ছি। 4 পাওয়ারে কত আছে, শূন্য বাদে কত আছে, এটা দেখার প্রয়োজন হয় না। যেমন যেমন যদি এককের ঘরে, এককের ঘরে, এককের ঘরে যদি শূন্য থাকে, এককের ঘরে যদি 5 থাকে, এককের ঘরে যদি 7 থাকে, যদি শূন্য থাকে, যদি 5 থাকে, যদি 6 থাকে, যদি 1 থাকে, তাহলে পাওয়ারে কত আছে, শূন্য বাদে, শূন্য বাদে পাওয়ারে কত আছে, এটা দেখার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সেটাই উত্তর হয়ে যায়। যেমন 6 এর উপরে যদি 2 থাকে, তাহলেই বা কি হবে? 6 এর উপরে 3 থাকলেই বা কি? 6 এর উপর 4 থাকলেই বা কি? 6 এর উপর 5 থাকলেই বা কি? ভাগ করার কোনো প্রয়োজন নেই। 6 এর উপরে 2 থাকলেও 6 হবে, 6 এর উপর 3 থাকলেও 6 হবে, 6 এর উপর 4 থাকলেও 6 হবে, 6 এর উপর 5 থাকলেও 6 হবে। অপরিবর্তনীয়, এগুলো পরিবর্তন হয় না। সেরকম 5 এর উপর যে পাওয়ারই থাকুক শূন্য বাদে, 5 এর কোনো পরিবর্তন হয় না। 1 এর উপরে যে পাওয়ারই থাকুক, 1 এর কোনো পরিবর্তন হয় না। তাই এদের জন্য, এই সংখ্যাগুলোর এককের অঙ্ক বের করার জন্য আমাদের এই যে 4 দ্বারা ভাগের যে নিয়ম, সেটার কোনো প্রয়োজন নেই। এরকম একটা উদাহরণ যদি আরো দিই, মনে করেন এরকম আছে একটি সংখ্যা,
225 টু দি পাওয়ার 225 বললো এখানে ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট কত হবে। তাহলে আমরা কি করতে চাইবো, আমাদের যে 225 আছে সেই 225 কে 4 দিয়ে ভাগ করবো, কিন্তু প্রয়োজন নেই। 225 কে 4 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক্যালি আমরা বলে দিতে পারবো যে 225 এর উপর 225 যে পাওয়ার আছে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি, ক্যালকুলেটরে বসিয়ে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, ইউনিট ডিজিটে 5e হবে। কারণ এগুলো কনস্ট্যান্ট, 0 5 6 1 কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন নেই। তাই আমরা এগুলো হিসাবও করব না। এরকম কিছু, তাহলে এগুলো আমাদের যদি থাকে তাহলে আমরা কোনো হিসাব করবো না, অটোমেটিক্যালি বসিয়ে দেবো। আর যদি ওইগুলো বাদে অন্য কোনো সংখ্যা থাকে, অন্য কোনো অঙ্ক থাকে, তাহলে আমরা এইরকম পাওয়ারকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, ভাগ করে বসাবো। কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি। 1 নম্বর প্রবলেম, 7 গুণ 5 গুণ 15 গুণ 45 গুণ 68 গুণ 46 এর গুণফলে এককের অঙ্ক কত হবে। তো এইখানে এককের অঙ্ক কত হবে, আমরা শুধুমাত্র এককগুলো গুণ করব, শুধুমাত্র এককগুলো গুণ করব। দেখেন এককগুলো গুণগুলো কি করছি, আমরা গুণ করছি 7 গুণ করছি 5 গুণ করছি 5 5 8 6 এগুলো গুণ করছি। এখানে একটু খেয়াল করবেন যে এই 5 আর এই 8 যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু 40 পাবো। 40 অর্থাৎ এককের ঘরে একটা শূন্য পেয়েছি। এককের ঘরে শূন্য পাওয়ার জন্য, এককের ঘরে শূন্য পাওয়ার জন্য বাকি এই শূন্যর সঙ্গে বাকি যে সংখ্যায় আমরা গুণ করি না কেন, বাকি যে সংখ্যায় আমরা গুণ করি না কেন শূন্যর সঙ্গে, এককের ঘরে অর্থাৎ ইউনিট ডিজিটে কিন্তু শূন্যই থাকবে। এই শূন্য কিন্তু আর পরিবর্তন হবে না। অর্থাৎ এককের ঘরে যখন আমরা শূন্য পেয়ে গিয়েছি তখন সেই শূন্যর সঙ্গে বাকি যতগুলো সংখ্যায় গুণ করি না কেন এককের ঘরে শূন্য কিন্তু কোনো হেরফের হবে না বা সে কিন্তু পাল্টাবে না। তাই আমরা বলবো যে এর গুণফলের এককের ঘরে থাকবে, গুণফলের এককের ঘরে থাকবে শূন্য। তাহলে সঠিক উত্তর হলো শূন্য। 2 নম্বর প্রবলেম, এই যে যোগ করব 3256 যোগ 2561 যোগ 3682 যোগ 6599 যোগ 3259, এটি আমরা যোগ করতে পারি। যোগ করে যোগফল কিন্তু একটা উত্তর আমরা পেয়ে যাব যদি যোগ করি, এবং যোগ করতে একটু সময় লাগতে পারে। যাদের স্পিড আছে স্পিডে যোগটা হয়ে যাবে, কিন্তু যাদের স্পিড আছে সেই স্পিড অন্য দিকে কাজে লাগালে সেটি আরো দ্রুত হয়ে যাবে। কেমন দ্রুত হবে, আমরা কেবলমাত্র এককের ঘরের অঙ্কগুলো যোগ করব, বাকিগুলো যোগ কিন্তু আমরা করব না। এককের ঘরে কি কি আছে, এককের ঘরে আছে 6, এককের ঘরে আছে 1, এককের ঘরে আছে 2, এককের ঘরে আছে 9, এককের ঘরে আছে 9। এইগুলোকে কেবলমাত্র যোগ করব। যোগ করে কত হচ্ছে, 6 আর 7, 7 আর 2 9, 9 আর 9 18, 18 আর 9 27। তাহলে আমরা কত পেলাম, 27। 27 এর কত পেয়েছি, 7। এককের ঘরে 7 পেয়েছি। তাহলে এই যে এককের ঘরে 7 পেয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এককের ঘরে 7 কেবলমাত্র সিতে আছে, বাকিগুলোতে কিন্তু নেই। তাহলে আমরা কি করলাম, এই যে দ্রুত যোগ করে কেবলমাত্র এককের ঘরের সংখ্যাগুলো যোগ করে আমরা সি উত্তরটি পেয়ে গেলাম। তো এই তো সহজে এটা কিন্তু করা যায়। কখন করা যায়, যখন আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে এ বি সি ডি এই 4টে অপশনে এককের ঘরের 4 রকম সংখ্যা দিয়েছে, 4 রকম অঙ্ক দিয়েছে, তখন আমরা এই দিকটি কাজে লাগিয়ে আমরা সহজে যোগ করতে পারি, সহজে গুণ করতে পারি।
আচ্ছা, 3 নম্বর, 3 নম্বরে একই রকম ট্রিক, আমরা এককের ঘরের অঙ্ক ট্রিক দিয়ে আমরা 3 নম্বর করে নিতে পারি। কিভাবে করব? এককের ঘর ব্যবহার করছি, এককের ঘর ব্যবহার করে আমরা কিন্তু এটা করতে পারি। কেমন? 7 গুণ 9 যোগ 9 বিয়োগ 7। তাহলে 7 আর 9 গুণ করে কত হচ্ছে? 63। 63 3 নিচ্ছি, তার সঙ্গে 9 যোগ করছি বিয়োগ 7, তার সঙ্গে 9 যোগ করি বিয়োগ 7। 9 আর 3 কত হচ্ছে? 12। 12 থেকে 7 বিয়োগ করছি, 12 থেকে 7 বিয়োগ করে কত হচ্ছে? 5। অর্থাৎ এককের যে অঙ্ক, কেবলমাত্র একক ব্যবহার করছি আমরা, বাকি অঙ্কগুলোকে কিন্তু আমরা ইগনোর করছি, ওগুলোকে ব্যবহার করছি না। শুধুমাত্র এককের যে অঙ্ক সেটি ব্যবহার করে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম এ। অর্থাৎ এতে দেখতে পাচ্ছি কেবলমাত্র এ অপশানে এককের ঘরে কিন্তু 5 আছে, বাকি যে অপশন গুলো আছে সেই অপশন গুলোতে কিন্তু এককের ঘরে 5 নেই, ফলে ওগুলো হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই যে এককের অঙ্ক যে রুল, সেই রুলটা আমরা এখানে কি করতে পারলাম? ব্যবহার করে খুব দ্রুত এবং সহজে এই প্রবলেম গুলো সলভ করতে পারবে। 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে বলছে 1 to 6 টু দি পাওয়ার 1 to 6 এর এককের অঙ্ক কত হবে? তাহলে কি এককের অঙ্ক বের করার জন্য আমরা কি বলেছিলাম? যদি 0 থাকে, যদি 1 থাকে, যদি 5 থাকে, যদি 6 থাকে, এই চারটে অঙ্ক যদি ইউনিট ডিজিটে থাকে, ইউনিট ডিজিটে যদি এই 4টি অঙ্ক থাকে, তাহলে পাওয়ারে কত আছে বা ঘাতে কত আছে এটা আমাদের দেখা দরকার নেই, শূন্য বাদে। অর্থাৎ 0 থাকলে যেহেতু 1 হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের দরকার নেই। তো এটা আমরা খুবই ইজিলি ভাবে কোনো সলভ না করেই আমরা বলে দিতে পারবো যে এর এককের ঘরের অঙ্ক হবে 6। এর এককের ঘরের অঙ্ক হবে 6। অর্থাৎ 0 1 5 6 যদি থাকে, তাহলে এককের ঘরের অঙ্কের পরিবর্তন হয় না। 5 নম্বর প্রবলেম। 1 to 7 টু দি পাওয়ার 1 to 9 এর এককের অঙ্ক কত হবে? তাহলে এখানে কি করব? এখানে আমরা পাওয়ার যে 1 to 7 আছে, পাওয়ার 1 to 9, এই 1 to 9 এর যে পাওয়ার, এই 1 to 9 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকলো? ভাগশেষে 1 থাকলো। এই যে ভাগশেষ, এই ভাগশেষকে আমরা 127 এর উপরে বসাবো, বা শুধু 7 এর উপরে বসাবো, শুধু 7 এর উপরে। যেহেতু আমরা এককের অঙ্ক নিয়ে প্রবলেম চলছে, তাই শুধুমাত্র এককের ঘরের উপরে আমরা এই যে অবশিষ্ট 1, সেই অবশিষ্ট 1 বসিয়ে দিব। বসিয়ে দিয়ে কত হলো? 7 এর উপর 1 বসিয়ে দিয়ে যে অ্যান্সার, সেই অ্যান্সার হলো 7। অর্থাৎ এককের ঘরের অঙ্ক আসছে 7। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। পরের যে প্রবলেম, 1 to 9 টু দি পাওয়ার 1 to 60 এর এককের অঙ্ক কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে যে পাওয়ার 1260, 1260 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 3 4 12, মানে 6 নামালাম, 4 একে 4, 2 0, 4 5 20। এই যে ভাগশেষ, এই ভাগশেষ কিন্তু নেই, অর্থাৎ ভাগ মিলে গিয়েছে। আমরা রুলে বলেছিলাম, নিয়ম শেখানোর সময় বলেছিলাম, যদি ভাগ মিলে যায়, যদি ভাগ শেষ না থাকে, তাহলে আমরা পাওয়ারে কত বসাবো? পাওয়ারে বসাবো আমরা 4। তাই আমরা 4 বসালাম। আমরা শুধুমাত্র 9 নিয়েছি, যেহেতু এককের ঘরে, তাই 1 আর 2 কে আমরা ইগনোর করেছি, দুটোকে বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র 9 নিয়েছি। 9 এর পাওয়ার 4 মানে 9 কে আমরা 4 বার গুণ করব। 9 কে আমরা 4 বার গুণ করব, 81 গুণ 81। আমরা কেবলমাত্র এককের অঙ্কটা নিব, অর্থাৎ 1 গুণ 1 সমান 1। অর্থাৎ এককের ঘরের অঙ্ক হবে 1। এখানে সঠিক উত্তর নেই মনে হচ্ছে, নেই, তাহলে সঠিক উত্তর হবে 1।
সঠিক উত্তর হবে 1। আচ্ছা, 7 নম্বর সমস্যা। 7 নম্বর প্রবলেমে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 9 ইনটু 6 টু দি পাওয়ার 9 ইনটু 5 টু দি পাওয়ার 39 এর এককের ঘরের অঙ্ক কত হবে। তাহলে এখানে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে কি হবে, আমরা 2 টু দি পাওয়ার 9 এর জন্য এককের অঙ্ক বের করব। সেই জন্য আমরা কি করব, 9 কে ভাগ করব। 9 কে 4 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, 1 অবশিষ্ট থাকছে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 9 এর উপরে কত বসবে, 2 টু দি পাওয়ার 9 এর স্থানে আমরা 2 টু দি পাওয়ার 1 বসাবো, ভাগশেষ 1 বসাবো। তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। এবার কি থাকছে, এবার 2 বসলো, বাকি কি থাকছে 2, বাকি কি থাকছে 6 টু দি পাওয়ার 9। আমরা বলেছিলাম 6 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন ওটা 6 হবে, তাই 6 বসলো। 5 টু দি পাওয়ার 39 আছে, আমরা বলেছিলাম যে 5 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন শূন্য পাবে, তার জন্য 5 হবে। আমরা এবার এটাকে কি করছি, গুণ করছি। 6 গুণে 12, 12 2 নিলাম আর 5 নিলাম, 5 আর 2 গুণ করে 10 হলো। অর্থাৎ এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। ইউনিট ডিজিট যেটা বের হলো এককের ঘরের অঙ্ক, সেই এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ 0। 8 নম্বর প্রবলেম, 12 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 এর এককের অঙ্ক কত হবে। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এককের ঘরের অঙ্ক, এককের ঘরের যে অঙ্ক বের করার জন্য আমাদের যে পাওয়ারে এতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে। তাহলে এই যে পাওয়ারে আছে 1 2 3 4 5 10 পর্যন্ত, এই যোগ যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে 10 পর্যন্ত, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করা একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2। স্বাভাবিক সংখ্যা যোগ করা এটা সূত্র। এটা 10টি সংখ্যা আছে, তাহলে আমরা n এর জায়গায় 10 বসাবো। 10 গুণ এর 10 আর এটা যোগ করে 11 গুণ বাই 2, তাহলে এটা কত হলো 5 গুণ 11 সমান হলো 55, সমান 55। তাহলে আমরা কি বসাবো, এই যে 12 পাওয়ার হলো 55, 12 পাওয়ার 55। এই 55 কে আমরা কি করবো, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষ, সেই ভাগশেষটা বসাবো। তাহলে 4 দিয়ে ভাগ করি, 55 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 55 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 একে 4, 1 5, 3 4 12, 3, এই 3 থাকছে ভাগশেষ, 3 হচ্ছে ভাগশেষ। এই 3 আমরা 12 এর উপরে বসাবো, 12 এর উপরে 3 আমরা 12 এর উপরে বসাবো না, আমরা 2 এর উপরে বসাবো, কারণ এককের ঘরে চলছে। 2 এর উপরে 3 মানে 8, 8 এককের ঘরের অঙ্ক হচ্ছে 8। সঠিক উত্তর এখানে নেই, আমরা সঠিক উত্তর হচ্ছে ইউনিট ডিজিট 8। আচ্ছা, 8 হচ্ছে সঠিক উত্তর। এগুলো ভুল আছে, এগুলো ভুল আছে। 8 হচ্ছে ইউনিট ডিজিটের সঠিক উত্তর 8। 19 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার n এর এককের অঙ্ক কত হবে। প্রবলেম নাম্বার 9, 19 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার n এর এককের অঙ্ক কত হবে। এখানে n সম্বন্ধে বলে দিয়েছে যে n এর মান 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে এবং এটা অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা হবে। এবার আমরা যেগুলো এতক্ষণ ধরে করছিলাম যে কেমন ছিল, 19 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8, এই যে পাওয়ার, এই যে পাওয়ার বা ঘাত, এই পাওয়ার বা ঘাতকে আমরা 4 দিয়ে ভাগ করছিলাম। সবসময় কি করছিলাম, 4 দিয়ে ভাগ করছিলাম। সেই 4 ভাগ করার ফলে যে ভাগশেষ হচ্ছিল, সেই ভাগশেষ আমরা বসাচ্ছিলাম বা ভাগশেষটাকে ব্যবহার করছিলাম।
কিন্তু এই যে 6n এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সহজে ভাগ করতে পারবো না। সেই জন্য এটাকে কি করব, একটি পদ্ধতি অবলম্বন করব, সেই পদ্ধতির সাহায্যে করার চেষ্টা করব। যেহেতু এখানে দেখেন n এর মান 2 বলেছে অথবা 2 এর থেকে বড় বলেছে, তাহলে আমরা n এর মান 2 বা 2 এর থেকে বড় ধরছি। ধরে কি ঘটনা ঘটছে সেগুলো আমরা আগে দেখি। 6 টু দি পাওয়ার আমরা যদি 2 বসাই, তাহলে হবে 36। যদি আমরা 2 বসাই তাহলে হবে 36। যদি আমরা 3 বসাই, তাহলে 6 গুণ 6 36 গুণ 6 দিয়ে তারপর হবে 216। যদি আমরা 4 বসাই, তাহলে কত হবে? 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তাহলে এখান থেকে পাবো 36, এখান থেকে পাবো 36। যদি 5 বসাই, 6 টু দি পাওয়ার 5, যদি 6 টু দি পাওয়ার 5 বসাই তাহলে কত হবে? 6 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ এখান থেকে পাবো 36, এখান থেকে পাবো 36, আর এখানে 6 রেখে দিচ্ছি। এবার আপনি আরো বেশি করতে পারেন, 6 7 8 9 10 অসংখ্য আনলিমিটেড করতে পারেন, অসংখ্য ভাগ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে দেখেন প্রত্যেকটার যে রেজাল্ট বের হয়েছে, সেই প্রতিটা রেজাল্ট কিন্তু 4 দ্বারা ডিভাইডেড, অর্থাৎ 4 দ্বারা কি করা যায়, এদেরকে ভাগ করা যায়। প্রত্যেকটা ডিজিটকে কি করা যাচ্ছে দেখেন, 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। অর্থাৎ এই যে 6 টু দি পাওয়ার n, যেটাকে আমরা আগে সরাসরি 4 দিয়ে ভাগ করছিলাম, এখানে দেখছি প্রত্যেকটা সংখ্যা, যতগুলো সংখ্যা তৈরি হয়েছে, আমরা 6 বসালে আবার সংখ্যা তৈরি হবে, 7 বসালে আবার সংখ্যা তৈরি হবে, প্রত্যেকটা 6 দ্বারা বিভাজ্য। 36 4 দ্বারা বিভাজ্য। আমরা যদি 216 করি, 216 4 দ্বারা বিভাজ্য। যদি এই যে 36 গুণ 36 আছে 4 দ্বারা বিভাজ্য, এখানে যেটা পেলাম 36 গুণ 6 যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা 4 দ্বারা বিভাজ্য। প্রত্যেকে যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 19 এর উপরে আমরা কত বসাবো? 4। কারণ যখন আমরা বলেছিলাম যে 4 দ্বারা যখন বিভাজ্য হয়ে যাবে তখন আমরা পাওয়ার হিসেবে 4 কে ব্যবহার করব, শূন্য ব্যবহার করব না। 9 এর উপর 4 যোগ কত হবে? 9 এর উপর 4 হলে 9 গুণ 9 গুণ 9 গুণ 9, অর্থাৎ 81 গুণ 81, অর্থাৎ 1। ইউনিট ডিজিটে আমরা কত পাবো? ইউনিট ডিজিটে আমরা 1 পাবো। অর্থাৎ এখানে যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তর হবে 1। তাহলে অঙ্কটা আমরা করলাম কিভাবে? এই যে এটাকে অ্যাকচুয়ালি গাণিতিক আরোহণ তত্ত্ব বলা হয়। এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা এই প্রবলেমটি কি করলাম? সলভ করলাম। সরাসরি 4 দিয়ে ভাগ না করে আমরা 2 3 4 5 6 এবং বসিয়ে যেটা পেলাম তার প্রত্যেককেই আমরা 4 দিয়ে ভাগ করলাম, করে দেখলাম যে এটা ভাগ মিলে যাচ্ছে, এবং ভাগ মিলে গেলে আমরা জানি 4 নিতে হয়। 4 নিয়ে আমরা এককের ঘরের অঙ্ক পেলাম 1। 34 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4n এর এককের অঙ্ক কত হবে? সেম কিরকম? আমরা কি করব? এই যে 34 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4n, আমরা কি করব? আগে যা করেছি এখন তাই করব। 3 টু দি পাওয়ার 4n, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 3 টু দি পাওয়ার 4n কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা কি করব? ভাগ করব। 4 দ্বারা ভাগ করি আমাদের কোনটা দরকার? আমাদের দরকার ভাগশেষ। আমাদের ভাগশেষ দরকার। ভাগশেষ কত সেটা দরকার। এর জন্য একটা নিয়ম আছে। নিয়মটা কিরকম? এই 3 টু দি পাওয়ার 4n কে যখন আমরা 4 দিয়ে ভাগ করছি, আমরা করব 3 কে 4 দিয়ে ভাগ। 3 কে 4 দিয়ে ভাগ করব।
3 কে 4 দিয়ে ভাগ করার অর্থ, 3 কে 4 দিয়ে ভাগ করার অর্থ আমরা ভাগ করছি 3 কে 4 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ 1 ঘরও যাবে না, কারণ 4 থেকে 3 ছোট। 4 থেকে 3 ছোট হওয়ার জন্য আমাদের ভাগ করতে গিয়ে 1 ঘাটতি করছে, অর্থাৎ 1 কম পড়ে যাচ্ছে, 1 ঘাটতি করছে। তাহলে আমরা কি করব, এইখানে -1 লিখবো, তার উপরে ফোরেন লিখবো, -1 লিখবো, তার উপরে ফোরেন লিখবো, 1 ঘাটতি করছে বলে। এইটাই হচ্ছে ভাগশেষ, এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষের রুল কি? ভাগশেষের রুল হচ্ছে যে এই যে সংখ্যাটা 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 কে n কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, গোটাটা ভাগ না করে 3 কে ভাগ করছি। 3 কে ভাগ করে কি পেলাম, 3 কে ভাগ করে 1, মানে ভাগ করতে গিয়ে একবারও ভাগ করতে পারলাম না, 1 অবশিষ্ট পড়লো, মানে 1 মানে কম পড়লো, সেই জন্য আমরা -1 লিখলাম। -1 এর উপর 4n, এর অর্থ হচ্ছে 1, এর অর্থ হচ্ছে 1। কারণ কি, 4n একটা জোড় সংখ্যা, 4n একটা জোড় সংখ্যা, 4 যেহেতু জোড় তাই 4n জোড় হবে। তাহলে জোড় -1 এর উপর যখন একটা জোড় সংখ্যা থাকবে তখন সেটা 1 হবে। একটা উদাহরণ, ছোট উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই বিষয়টি, -1 এর উপরে আমরা দিলাম 2, তাহলে 1 হবে। -1 এর উপরে যদি 4 দিই তাও 1 হবে, -1 এর উপরে যদি 6 দিই তাও 1 হবে। অর্থাৎ -1 এর উপরে কোনো জোড় পাওয়ার থাকলে সেটার উত্তর 1 হয়। তাহলে এটার ভাগশেষ কত হবে, 1। আমাদের তো ভাগশেষ দরকার, ভাগফল তো দরকার নেই। তাহলে এই 1 আমরা করবো কি, এই যে 34 এর উপরে বসিয়ে দিব, অর্থাৎ 4 এর উপরে বসিয়ে দিব, দিয়ে হবে 4, অর্থাৎ ইউনিট ডিজিটে হবে 4, ইউনিট ডিজিটে হবে 4, অর্থাৎ 4 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কিভাবে করা হলো, 3 টু দি পাওয়ার 4n কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার জন্য আমরা 3 কে 4 দিয়ে ভাগ করব। 3 কে 4 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম যে 1 কম পড়ছে, সেজন্য -1 এর উপর 4n দিলাম। -1 এর উপর 4n এর অর্থ হচ্ছে 1, অর্থাৎ ভাগশেষ থাকবে 1। এই ভাগশেষটা আমরা 34 এর উপরে বসালাম, অর্থাৎ 4 এর উপরে বসালাম, বসে আমরা 4 পেলাম ইউনিট ডিজিটে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক হবে 4। 4, 6, 7 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10, যেটা আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দেখছি, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল বলা হয় গণিতের ভাষায়। এর অর্থ কি একটু বলছি, 4, 6, 7 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10। এই যে ফ্যাক্টোরিয়াল 10, এটার অর্থ হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এরকম করে গুণ করতে করতে 10 পর্যন্ত গুণ করবে। শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল 10 এর এটা হচ্ছে অর্থ, যে 1 থেকে গুণ করা শুরু করব এবং 10 এ গিয়ে গুণ করা শেষ করব। যদি এটা ফ্যাক্টোরিয়াল 6 থাকতো তাহলে কি করতাম, 1 থেকে গুণ করা শুরু, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, যা গুণফল হতো তাই। এইভাবে 7 এ লিখতে পারি, 8 এ লিখতে পারি, অর্থাৎ 4 লিখবো তত পর্যন্ত গুণটা করব। তো এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল 10 আছে, সেই জন্য আমরা কি করলাম, 1 থেকে গুণ করা শুরু করেছি এবং গুণফলটা কতক্ষণ পর্যন্ত করব, 10 পর্যন্ত। এই যে গুণ 10 পর্যন্ত, কম সময়ের ভিতরে এতগুলো সংখ্যা গুণ করা সময় সাপেক্ষ ব্যাপার। হবে, গুণ হবে, হবে না এমন নয়, গুণটা হবে। একটু যত্ন করে করলে গুণটা সঠিকও হবে এবং সময় লাগবে, অত সহজে কিন্তু গুণটা দ্রুত কিন্তু গুণটা হবে। তো এর জন্য আমরা কি করছি, একটা ট্রিক ফলো করছি। আমাদের তো অঙ্ক করার জন্য যতটুকু দরকার ততটুকু করবো, উত্তর পাওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু করবো, এর বেশি আমরা করব না, এর কমে তো হবে না। তাহলে কি করছি, এখানে এই যে 5 পাচ্ছি, 5, এই যে 4 আর 5 এই দুটোকে যদি আমরা গুণ করি 20 পাবো।
আরো তো অনেক সংখ্যা আছে, আরো অনেক সংখ্যাতে গুণ করিনি আমি, দুটোকে গুণ করলাম 4 আর 5, এর সঙ্গে আমরা 10কে গুণ করলাম, হবে 10কে গুণ করলাম, বাকিগুলো কিন্তু এখনো গুণ করিনি। গুণ করে এই সঙ্গে পেলাম কোথাও 200 পেলাম। বাকি আরো সংখ্যা আছে যে সংখ্যাগুলো গুণ করলে এই 200টা আরো বেড়ে যাবে, বাড়বে। 200টা বেড়ে এমন হবে, 200 কম তো হবে না, আরো বেশি হতে পারে। এবং অবশ্যই অবশ্যই এই যে দুটো শেষে, অর্থাৎ এই যে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক শতক করতে গিয়ে এককে শূন্য, দশকে শূন্য অবশ্যই হবে, কারণ দুটো শূন্য তো অলরেডি পেয়ে গিয়েছি, অলরেডি দুটো শূন্য পেয়ে গিয়েছি, সেজন্য লাস্টে অর্থাৎ এককের ঘরে এবং দশকের ঘরে অবশ্যই শূন্য থাকবে। এবং এগুলো এই ঘরে শূন্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু এককের ঘরে এবং দশকের ঘরে অবশ্যই শূন্য থাকবে, কারণ অলরেডি যেহেতু আমরা দুটো শূন্য এককের এবং দশকের পেয়ে গিয়েছি। তাহলে যে লাস্টের যে দুটো ঘরের শূন্য থাকার জন্য যে সংখ্যাটা তৈরি হবে, যে সংখ্যাটা তৈরি হবে, বড় যে সংখ্যাটা তৈরি হবে, সেই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে সেই ভাগশেষটা শূন্য হবে। অর্থাৎ 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগটা মিলে যাবে এবং ভাগশেষ শূন্য হবে। এইটা বোঝানোর জন্য আমরা একটা ছোট উদাহরণ নিচ্ছি। কেমন ছোট উদাহরণ? আমরা নিচ্ছি 300, আমরা নিচ্ছি 100, বা আমরা নিচ্ছি 500। এই যে শেষে দুটো শূন্য আছে, শেষে দুটো শূন্য আছে, শেষে দুটো শূন্য যে যে সংখ্যাগুলোতে থাকে সেই সংখ্যাগুলোকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। যেমন 300কে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, 100কে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, 500কে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। সেই রকম এইখানে গুণ করার ফলে যে সংখ্যাটা তৈরি হবে তার একক এবং দশকের ঘরে যেহেতু শূন্য থাকছে, অর্থাৎ শেষ দুটো ডিজিট শূন্য থাকছে, সেই জন্য এটাকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এবং ভাগশেষ কত হবে? শূন্য। এবং আমরা জানি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা এই পাওয়ারে আমরা কত বসাতে পারি? 4 বসাতে পারি। আগের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোতে আমরা আলোচনা করেছি যে ভাগ আমরা 4 দিয়েই করব, 4 দিয়ে ভাগ করার ফলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে পাওয়ারে আমরা 4 বসাবো। 4 বসিয়ে দিয়েছি, 4 বসিয়ে দিয়ে আমরা গুণ করি, 7 গুণ 7 গুণ 7 7, তাহলে 49 গুণ 49, অর্থাৎ আমরা গুণ করব 9 গুণ 9 সমান 81, অর্থাৎ 1। ইউনিট ডিজিটে হবে 1। তো এটা যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 1। প্রবলেম নম্বর 13, 1715.271 সংখ্যায় 7 এর স্থানীয় মান কত? আমরা আলোচনা করেছিলাম যে দুই রকম মান থাকে, একটা ডিজিটের দুই রকম মান থাকে, একটা হচ্ছে স্থানীয় মান আর আরেকটা হচ্ছে প্রকৃত মান। এখানে বলেছে স্থানীয় মান, অর্থাৎ এটা কোথায় আছে। আমরা যদি একক দশক করে লিখি, একক, দশক, শতক, হাজার, এইভাবে যদি লিখি, দশাংশ, দশমিকের পরের সংখ্যাগুলো এইভাবে লেখা হয়, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশ, অর্থাৎ দশমিকের আগের যে সংখ্যাগুলো সেগুলো একক, দশক, শতক, হাজার এভাবে লিখতে হয়। এবং দশমিকের পরের যে সংখ্যাগুলো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, অযুতাংশ এইভাবে লিখতে হয়। এটা যদি আমরা বসাই, এই যে সংখ্যাটিকে যদি আমরা বসাই তাহলে এটা এরকম হবে 5171271। এখানে দুটো 7 আছে, একটা 7 আছে শতকের ঘরে আর আরেকটা 7 আছে শতাংশের ঘরে। এই দুটো 7-এর যে স্থানীয় মান এদের মধ্যে পার্থক্য করতে হবে। কি? এই যে স্থানীয় মান, এই যে 7, এই 7-এর স্থানীয় মান শতকের ঘরে থাকার জন্য
এই 7-এর স্থানীয় মান হচ্ছে 700। শতকের ঘরে আছে তাই 700। 7কে দুটো ঘরে শূন্য বসিয়ে দিয়েছি, তারপরে যে দুটো ঘর আছে দশক, একক, বাকিগুলো বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে অর্থাৎ এই ঘরের থেকে বাকি যে ঘরগুলো আছে, বাকি যতগুলো ঘর আছে বাম দিকে হোক ডান দিকে হোক, প্রত্যেকটা ঘরে আমি শূন্য বসাবো, ওই ঘরটাকে বাদ দিই, মানে ওই ঘরে 7 আছে 7 বসাবো, আর বাকি প্রত্যেকটা ঘরে আমি শূন্য বসিয়ে দিই। দিয়ে এটা কি পেলাম, বসিয়ে দিই শূন্য, বাকি ঘরগুলো শূন্য, এটাতে শূন্য বসালাম, আর এটাতে শূন্য বসালাম, এটাতে শূন্য বসালাম, ওই ঘরটাকে রেখে দিয়েছি, রেখে দিয়ে বাকি ঘরগুলো শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা 7-এর যে স্থানীয় মান, এই স্থানীয় মানটা পেয়ে গেলাম, একটা 7-এর স্থানীয় মান পেলাম। এখানে পড়েছে আরেকটা 7, এই যে শতাংশ ধরে 7, তো ওখানে কি করব, ওই জায়গাতে 7কে বসাবো, আর বাকি যে ঘরগুলো আছে বাকি ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো, করে দিচ্ছি। এটা কোথায় আছে, এখানে শূন্য বসিয়ে দিলাম, এইটা এইখানে 7 বসিয়ে দিলাম, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, বাকিগুলোতে আমরা কি করে দিলাম, শূন্য দিয়ে ভাগ করে দিলাম। এবার কি করতে হয়েছে, পার্থক্য, তাহলে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এটা তো 700, এটা থেকে আমরা পয়েন্ট 070 বিয়োগ করব। বিয়োগ করে কত হচ্ছে, 0399996, 699.930। এই যে লাস্টের যে জিরো, ওটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। দিয়ে সঠিক উত্তর হচ্ছে 699.930। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে যে প্রকৃত স্থানীয় মান বের করার যে পদ্ধতি, যদি যে ঘরে থাকবে সেই ঘরটাকে রেখে দিতে হবে, বাকি ঘরগুলোকে শূন্য করে দিলে অটোমেটিক্যালি কিন্তু স্থানীয় মান বের হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। আমাদের যে ক্লাসের পিডিএফ গুলো, সেই পিডিএফ গুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল টিউটিনার, সেখানে কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে এখানে যুক্ত হতে পারবেন। সঙ্গে সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও আপনারা যুক্ত হয়ে আমাদের ক্লাসের পিডিএফ গুলো পাবেন। এবং অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং কোনো প্রবলেম যদি হয় বা আরো কি কি দরকার, কিভাবে ক্লাসগুলো করলে আরো ভালো হবে, আপনাদের সুবিধা হবে, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের বন্ধুদের মধ্যে, আপনাদের কলিগের মধ্যে, এবং আপনাদের ছেলে মেয়ের মধ্যে যারা প্রাইমারি টেটের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, আগামী আগত যে প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটের জন্য নিজেকে প্রস্তুত করছে, তাদের মধ্যে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য